আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 10 পার্সোনাল ফাইন্যান্স রুল। এই যে 10টা পার্সোনাল ফাইন্যান্স রুলস আমরা আলোচনা করব সেগুলো অত্যন্ত জরুরি। আপনারা যদি ভালোভাবে ভিডিওটা দেখেন পুরোটা এবং এই পার্সোনাল ফাইন্যান্স রুলগুলো সম্বন্ধে যদি বুঝতে পারেন এবং নিজের জীবনে যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই পার্সোনাল ফাইন্যান্স ব্যাপারটাকে বুঝতে পারবেন আর নিজের জীবনে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়েও কিন্তু এটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এই রুলগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা আপনারা একদম কুইট করবেন না, পুরোটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করবেন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করা যাক। তো সব থেকে প্রথম যে রুলটা বলবো সেটা হচ্ছে গিয়ে 40% ইএমআই রুল। এই 40% ইএমআই রুলটা কি? আমরা অনেকেই কিন্তু প্রচুর লোন নিই, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের ওপর লোন, হোম লোন, বাইক লোন, অনেক ধরনের লোন আমরা নিয়ে থাকি এবং লোন নিতে নিতে একটা সময় এমন হয় যে আমাদের কাছে যে আমাদের স্যালারিটা পাই সেটা প্রায় বেশিরভাগটাই আমাদের ইএমআই চুকাতেই খরচা হয়ে যায়, কিন্তু এটা মোটেই ঠিক জিনিস নয়। পার্সোনাল ফাইন্যান্স ফিল্ডে এটা আমাদের কনসিডার করি যে আপনি মান্থলি যত টাকা ইনকাম করেন তার 40%-এর বেশি টাকা যেন আপনার ইএমআইতে না যায়। মানে ধরুন, এটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বলি যে ধরুন আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করে থাকেন মাসে, তাহলে কোনোভাবেই যেন 40,000 টাকার বেশি আপনার ইএমআইতে না যায়। যদি তার থেকে বেশি ইএমআইতে যাচ্ছে তার মানে এটা কিন্তু একটা অ্যালার্মিং, আপনাকে কিন্তু কশাস হতেই হবে। কোনোভাবেই আপনার স্যালারির 40%-এর বেশি টাকা কিন্তু লোনে যাওয়া চলবে না, ইএমআইতে এর থেকে বেশি আপনি দিতে পারবেন না। তো এটাই হচ্ছে 40% ইএমআই রুল। এরপর যে রুলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 10% রিটায়ারমেন্ট রুল। আজকে দিনে সরকারি চাকরি তো খুব কমেই গেছে, আর আমরা যারা বেসরকারি চাকরি করি তাদের প্রত্যেকেরই কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং জীবনে প্রথম যেদিন থেকে আপনি চাকরিতে জয়েন করছেন সেদিন থেকে কিন্তু করে নেওয়াটা খুবই উচিত, খুবই বুদ্ধিমানের কাজ। পাওয়ার অফ কম্পাউন্ডিং আমরা এটা দেখেছি যে যত কম বয়সে আপনি সেভিংস করা শুরু করবেন তত কম অ্যামাউন্ট দিয়েই কিন্তু আপনি রিটায়ারমেন্ট প্ল্যানিংটা খুব ভালোভাবে করতে পারেন। এটা সম্বন্ধে ডিটেলসে যদি আপনারা আরও জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি এর উপরে একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো। কিন্তু আজকে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে 10% রিটায়ারমেন্ট রুল। ফাইন্যান্সিয়াল ফিল্ডে এই জিনিসটাই বলা হয়েছে যে আপনার মাসে যা স্যালারি আপনি পান তার 10%, 10% আপনাকে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য আলাদা করে সেভিংস করতে হবে, স্পেসিফিক্যালি রিটায়ারমেন্টের জন্য। এটাকে কিন্তু আপনি অন্য কোনো কিছুর সাথে মিক্স করবেন না। আপনার অন্যান্য যে কোনো গোল, যেমন ধরুন ছেলে মেয়েদের বিয়ে, পড়াশুনো, বাড়িঘর, এগুলো কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রিটায়ারমেন্ট প্ল্যানিংটাকে আপনি মিক্সড আপ করবেন না। এটা সম্পূর্ণ একটা আলাদা সেপারেট একটা ফান্ড রাখতে হবে যেটা শুধুমাত্র রেপ্লিকেট করবে আপনার রিটায়ারমেন্ট নিডটাকে। আর এর জন্যে বলা হয় যে আপনার 10% যে স্যালারি, আপনার যে 10% অফ মান্থলি স্যালারি, সেটাকে প্রত্যেক মাসে আপনাকে রিটায়ারমেন্টের জন্য রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। এটা যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে কখন আপনার রিটায়ারমেন্ট ফান্ড তৈরি হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। খুব কম অ্যামাউন্ট, মাত্র 10%, মানে 1 লাখ টাকা যদি আপনার মাসিক ইনকাম হয়, আপনাকে প্রত্যেক মাসে মাত্র 10,000 টাকা করে আপনাকে এর থেকে রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য কিন্তু সেপারেটলি একটা ফান্ডে ইনভেস্ট করতে হবে। আর এই রিটায়ারমেন্ট ফান্ডের জন্য কোনটা সবথেকে ভালো ফান্ড সে সম্বন্ধে আমি অনেক ভিডিও বানিয়ে থাকি, আপনারা চাইলে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলোকেও কিন্তু দেখতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 4% উইথড্রয়াল রুল। এই যে রুলটা, এই রুলটা কিন্তু ততটা কমন রুল নয়, আমরা হয়তো অনেকেই এই রুলটার সম্বন্ধে কখনো শুনিনি, কিন্তু এই রুলটাও রিটায়ারমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রিটায়ারমেন্ট আপনার হয়ে গেল, রিটায়ারমেন্টের পরে কিন্তু বেহিসাব খরচা করলে কিন্তু চলবে না। রিটায়ারমেন্টের পর কতটা খরচা আপনাকে করতে হবে তাহলে আপনি ইনফ্লেশনকেও বিট করতে পারবেন, তার উপরে ডিপেন্ড করে কিন্তু ফাইন্যান্সিয়াল ফিল্ডে একটা রুল বানানো হয়েছে, সেটাকে বলে 4% উইথড্রয়াল রুল। তো কী বলে এই রুলটা? এই রুলটা বলে যে রিটায়ারমেন্ট যখন আপনার হয়ে যাবে, রিটায়ারমেন্ট হওয়ার পরে আপনার যে রিটায়ারমেন্ট ফান্ডে যে কর্পাস জমা হয়েছে তার থেকে 4% আপনি প্রত্যেক বছর এক্সপেন্ডিচারের জন্যে খরচা করতে পারবেন। মানে আপনার যদি রিটায়ারমেন্ট ফান্ড 1 লাখ টাকার হয়ে থাকে তাহলে প্রত্যেক বছর যদি আপনি তার থেকে 4,000 টাকা করে উইথড্র করেন তাহলে কিন্তু আপনার রিটায়ারমেন্ট লাইফ ভালোভাবে কেটে যাবে। আপনাকে ইনফ্লেশনের জন্য কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে না, কারণ এইটা কিন্তু খুব একটা ভালো রুল। এই রুলটা যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে ইনফ্লেশনও কিন্তু
আপনাকে পরেশান করতে পারছে না। 4% আপনাকে প্রত্যেক বছর অ্যানুয়ালি আপনি যদি করেন তাহলে আরামসে আপনার রিটায়ারমেন্ট লাইফও চলে যাবে এবং আপনার যে স্পাউস তার লাইফও কিন্তু কেটে যাবে। এটাকে বলা হয় 4% উইথড্রয়াল রুল। নেক্সট যে রুলটা আমরা বলবো 4 নম্বর রুল, সেটা হচ্ছে গিয়ে হাউ বিগ হাউস ইউ নিড। এই রুলটা বলে কতটা ইনভেস্টমেন্ট আমি আমার বাড়ির জন্য করব, কতটা ইনভেস্টমেন্ট। এই জিনিসটা কিন্তু খুব ভালো। আমরা কি করি, যখন ইনভেস্ট করি তখন বাড়িটাকেও কিন্তু আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দেখি, কিন্তু যে বাড়িটাতে আমি থাকবো, যে বাড়িটা আমার কোনো ইনকাম দিচ্ছে না, সেটাকে কিন্তু পুরোপুরি ইনভেস্টমেন্ট বলা চলে না। এই ক্ষেত্রে যে রুলটা আমি বলবো, সেই রুলটাতে যদি আপনি ফলো করবেন তাহলে কি হবে, আপনার যে স্যালারি, আপনার যে ইনকাম, আপনার যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আপনার ধরা ছোঁয়ার মধ্যে থাকবে। এই ক্ষেত্রে আপনাকে কত বড় বাড়ি বানালে মানে কত টাকা আপনি আপনার বসত বাড়িতে ইনভেস্ট করতে পারেন, সেটা হচ্ছে রুল বলে যে আপনার যে অ্যানুয়াল ইনকাম, মানে ধরুন আপনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, তাহলে তার 2 থেকে 3 টাইমস হচ্ছে ম্যাক্সিমাম, 3 টাইমসের ম্যাক্সিমাম যেটা, তার উপরে কিন্তু আপনার বসত বাড়িতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন না। মানে আপনার অ্যানুয়াল ইনকাম 1 লাখ টাকা, তাহলে বছরে 1 লাখ টাকা আপনার ইনকাম হচ্ছে, তার মানে 3 গুণা তার ম্যাক্সিমাম, মানে 3 লাখ টাকা অবধি আপনি আপনার বসত বাড়িতে ইনভেস্ট করবেন। আমি 5 নম্বর রুলটা আমরা বলবো, সেটাকে বলা হয় রুল অফ 72। এই রুল অফ 72 হচ্ছে এইটা দেখার জন্য আমরা দেখি যে কত বছরে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা ডাবল হবে। মানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং কতদিন পর সেটা 2 লাখ টাকা হবে, সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে রুল 72। তো এই রুল 72-তে বলা হয় যে 72 ডিভাইডেড বাই রেট অফ ইন্টারেস্ট ইউ আর আর্নিং। 72-কে যদি আপনি আপনার যে ইনভেস্টমেন্টের যে রেট অফ ইন্টারেস্ট সেটাকে দিয়ে যদি ডিভাইড করেন, তাহলে যে সংখ্যাটা বেরোয় সেটা হচ্ছে নাম্বার অফ ইয়ার। এই যে নাম্বার অফ ইয়ার, মানে এই নাম্বার অফ ইয়ারে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা কিন্তু ডবল হবে। এটাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন এবং সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট আপনি পাচ্ছেন মোটামুটি হবে, রিটার্ন যেটা সেটা হচ্ছে 10%। তো সেই ক্ষেত্রে 72 ডিভাইডেড বাই 10 মানে 7.2 ইয়ার্স লাগবে আপনার যে টাকা আপনি মার্কেটে ইনভেস্ট করেছেন সেটা ডবল হতে। এই ক্ষেত্রে যদি 12% রেটে ইন্টারেস্ট পান তাহলে 72 ডিভাইডেড বাই 12 হয়ে যাচ্ছে 6 ইয়ার, মানে 6 ইয়ার্সে আপনার টাকা ডবল হবে। আপনি যদি আরও একটু ভালো রিটার্ন পেতে পারেন, মানে 15%, তাহলে সেইটাই দাঁড়িয়ে যাবে 72/15, তার মানে 4.8 ইয়ার্সে আপনার টাকা ডবল হবে। আর অন্যদিকে যদি 18%-এর কাছাকাছি আপনি রিটার্ন পেতে পারেন 72/18, তাহলে কিন্তু আপনার মাত্র 4 বছরে আপনার টাকা ডবল হয়ে যাবে। মানে 1 লাখ টাকা ইনভেস্ট করলে মাত্র 4 বছর পরে কিন্তু আপনি 2 লাখ টাকা পেতে পারবেন। নেক্সট রুলটা আপনাদের জন্যে, সেটা হচ্ছে রুল অফ 114। এই 114 রুলটা হচ্ছে এইটা দেখার জন্যে যে কতদিনে আপনার টাকা ট্রিপল হবে, 3 গুণ হবে। মানে 1 লাখ টাকা ইনভেস্ট করলে 3 গুণ আপনি রিটার্ন পাবেন। এটাও কিন্তু সিম্পল, 114 ডিভাইডেড বাই রেট অফ রিটার্ন বা রেট অফ ইন্টারেস্ট, মানে যে ইন্টারেস্ট বা যে রিটার্ন আপনি পাচ্ছেন সেটাকে দিয়ে যদি আপনি 114-কে ডিভাইড করেন, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে গিয়ে সেই ইয়ারটা যেটাতে কিনা ততদিনে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেটা ট্রিপল হবে। এটা কী করে করি? তো এটা করুন, ধরুন আপনি যদি কোনো কিছুতে ইনভেস্ট করেছেন এবং সেখান থেকে আপনি 10% রিটার্ন পাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে 114 ডিভাইডেড বাই 10 তাহলে হবে 11.4। সেই বছর সময়টাতে আপনার সেই টাকা ট্রিপল হবে। যদি আপনি 12% রেট অফ ইন্টারেস্ট বা রেট অফ রিটার্ন পেয়ে থাকেন, তাহলে এটাই কিন্তু দাঁড়িয়ে যাবে 114 ডিভাইডেড বাই 12, সেটা দাঁড়িয়ে যাবে 9.5 ইয়ার্স। মাত্র 9.5 ইয়ার্সে আপনার টাকা ট্রিপল হবে। আর যদি আপনি 15% ইন্টারেস্ট যদি পেয়ে থাকেন, তাহলে 114 ডিভাইডেড বাই 15 7.6 ইয়ার্স হবে। মাত্র 7.6 ইয়ার্সে আপনার টাকা ট্রিপল হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কত তাড়াতাড়ি আপনার টাকা ট্রিপল হতে পারে। এরপরে না আর একটা যেটা রুল যেটা আমরা বলবো, সেটা 50:30:20। এই রুলটা খুব ইম্পর্ট্যান্ট রুল। এই রুলটা এইটা ডিসাইড করে যে আপনাকে কতটা এক্সপেন্ডিচার করতে হবে, কতটা সেভিংস করতে হবে। এটাকে একটা এক্সাম্পলের সম্বন্ধে বুঝি। এটা বলছে যে দেখুন 50:30:20, তার মানে টোটাল হয়ে গেল 100%। তার মানে আপনি মান্থলি যত টাকা ইনকাম করেন তার 50% 50% টাকা আপনাকে এক্সপেন্ডিচার যাবে আপনার যে এসেনশিয়াল যে
এক্সপেন্ডিচার, সেটা মানে ধরুন বাড়ির খরচা, হ্যাঁ, বাচ্চাদের পড়াশুনো, মেডিকেল, যেগুলো একদম এসেনশিয়াল, আপনার যে স্যালারি তার 50% টাকা আপনাকে এই এসেনশিয়াল যে ব্যাপারটা সেটাতে খরচা করতে হবে। আর এরপর যেটা 30%, মানে 30% টাকা আপনি খরচা করতে পারেন আপনার ডিজায়ারের জন্য। এই ডিজায়ার মানে হচ্ছে ধরুন আপনি কোথাও শপিং করতে যাবেন, বা ধরুন ডিনারে গেলেন, বা হোটেলে গেলেন, বা পার্টি করলেন, ক্লাবে গেলেন। এই যে ডিজায়ার, আমরা যে সব টাকা যে ইনকাম করছি সবই তো আর সেভিংস করবো না, কিছু তো আমাদের ডিজায়ারও থাকবে। তাই এই ডিজায়ারগুলোর জন্য আপনি আপনার যে মান্থলি স্যালারি তার সর্বোচ্চ 30% আপনি করতে পারেন, কিন্তু এর বেশি করাটা ঠিক নয়। আর তার মানে কত থাকলো বাকি? 20%। মানে এই 20% টাকা যে কোনোভাবে হোক আপনাকে সেভিংস করতে হবে, এর কিন্তু কোনো অল্টারনেট নেই। আপনার মান্থলি যত টাকা ইনকাম হচ্ছে তার 20% আপনাকে অবশ্যই সেভিংস করতে হবে। আপনি যদি সেইটা না করেন তাহলে কিন্তু আপনি খুব বড় ভুল করছেন, আপনি কিন্তু পরবর্তীকালে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আসতে পারবেন। তাই এই 50:30:20 এটা কিন্তু একটা খুবই ভালো রুল। এটা হচ্ছে একটা পার্সোনাল ফাইন্যান্সে একটা বেসিক রুল। এই রুলটা কিন্তু প্রত্যেকটা মানুষকেই ফলো করতে হবে। 50% যাবে তার এসেনশিয়ালসে, 30% যাবে তার ডিজায়ারে, আর 20% যাবে তার সেভিংসে। এটা কিন্তু কম্পালসারি। এরপরে যে 7th রুলটা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে ইকুইটি রুল। ইকুইটি রুল মানে হচ্ছে আমরা এটা জানবো যে আমাদের যে ইনভেস্টমেন্ট তার কতটা পার্সেন্টেজ আমরা ইকুইটিতে ইনভেস্ট করব, আর কতটা পার্সেন্টেজ আমরা ডেপ্টে ইনভেস্টমেন্ট করব। আমরা এটা দেখেছি যে সমস্ত টাকাই ইকুইটিতে লাগানোটাও যেমন ঠিক নয়, আবার সমস্ত টাকাও কিন্তু ডেপ্টে লাগানোটাও ঠিক নয়। এই দুটোর কম্বিনেশনই কিন্তু আপনাকে একটা খুব ভালো পোর্টফোলিও দিতে পারে। দুটোই কিন্তু এসেনশিয়াল। কখন কোন বয়সে কতটা টাকা ইকুইটিতে আর কতটা টাকা ডেপ্টে দিতে হয় তার একটা বেসিক থাম্ব রুল আমি আপনাকে বলছি। আপনার যত বয়স, মানে ধরুন আপনার বয়স হচ্ছে এখন 40 বছর, তাহলে ইকুইটিতে যাবে 100 - 40, মানে 60% টাকা আপনার ইকুইটিতে যাবে। আর ডেপ্টে যাবে 100 - ইকুইটি, মানে 100 - 60 = 40, মানে 40% টাকা আপনাকে ডেপ্টে দিতে হবে, আর 60% টাকা আপনাকে ইকুইটিতে দিতে হবে। তো ধরুন আপনার বয়স যদি হয় 50, সেই ক্ষেত্রে 50% টাকা আপনাকে ইকুইটিতে সেভিংস করতে হবে, আর 50% টাকা আপনাকে ডেপ্ট ফান্ডে দিতে হবে। আর একটা উদাহরণ বলি, যেমন ধরুন 60 ইয়ার্স যদি আপনার বয়স হয়, তাহলে 60 মানে ইকুইটিতে যাবে আপনার 40%, আর ডেপ্টে যাবে আপনার 60%। আর যদি আপনার এজ হয় 80 বছর, তাহলে কিন্তু ভেবে দেখুন যে মাত্র 20% টাকায় কিন্তু যাবে আপনার ইকুইটিতে, আর 80% টাকায় কিন্তু থাকবে আপনার ডেপ্টে। তার মানে একটা জিনিস আপনি দেখুন যে যত আপনার ইয়াং, আপনার বয়স যত কম, তত কিন্তু আপনি ইকুইটিতে এক্সপোজার নেবেন, আর যত আপনার বয়স বাড়তে থাকবে তত কিন্তু আপনাকে ডেপ্টে শিফট হতে হবে। কারণ ইকুইটিতে কিছুটা হলেও রিস্ক থাকতে পারে, আর ডেপ্ট কিছুটা সেফ, এটা আমরা ধরে নিই। তা সেই হিসাবে ইকুইটি আর ডেপ্টের যে কম্বিনেশনটা, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ইকুইটি আর ডেপ্টে কত টাকা যাবে কিভাবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স রুল। এটা কিন্তু খুব জরুরি। আমরা এই জিনিসটাকে খুব একটা বুঝতে পারি না, বা হয়তো একটু নেগলেক্ট করি। আর আমরা না ইন্স্যুরেন্সটাকে কিন্তু ইনভেস্টমেন্ট বলে মনে করি, এটা কিন্তু মোটেই নয়। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা ফিল্ড। আমরা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করছি, ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু বলছি না এখন। আমার কতটা ইন্স্যুরেন্স দরকার, প্রত্যেকটা মানুষেরই ইন্স্যুরেন্স নিড কিন্তু আলাদা। তবু তার একটা বেসিক থাম্ব রুল যদি আপনারা ডেভেলপ করা হয়েছে ফাইন্যান্সিয়াল ফিল্ডে, সেটা হচ্ছে গিয়ে আপনার যে অ্যানুয়াল ইনকাম, মানে তার 20 থেকে 25 টাইমস আপনার ইন্স্যুরেন্স থাকতে হবে। তা এই জিনিসটাকে আমরা কী করে বুঝি? মানে ধরুন আপনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 10 লাখ টাকা, ঠিক আছে? 10 লাখ টাকা যদি হয়, তো 10 লাখ টাকার 20 থেকে 25 টাইমস আপনি করুন, মানে 2 কোটি টাকা, 2 কোটি থেকে 2.5 কোটি। এইটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে থাকতে হবে। বা ধরুন আপনার যদি 5 লাখ টাকা অ্যানুয়াল ইনকাম হয়ে থাকে, 5 লাখ, তার 20% মানে হচ্ছে 1 কোটি, আর 25% মানে হচ্ছে 1.25 কোটি। তার মানে যদি 1 কোটি থেকে 1.25 কোটি টাকার অবধি, মানে 1.25 কোটি টাকা অবধি যদি আপনি ইন্স্যুরেন্স নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্স্যুরেন্স নিড পুরো হবে। আর এই ইন্স্যুরেন্স কথাটার মানে হচ্ছে আমরা যেটা বলে থাকি
সেটা হচ্ছে গিয়ে টার্ম প্ল্যান, মানে পিওর ইন্স্যুরেন্স, মানে ওই এন্ডোমেন্ট বা চাইল্ড কেয়ার বা মানি ব্যাক এইগুলোকে কিন্তু পিওর ইন্স্যুরেন্স আমরা বলি না। ইন্স্যুরেন্স কারণ এগুলোতে কিন্তু কভারেজও অনেক কম থাকে, আর ওর যে রিটার্নও আপনি পেয়ে থাকেন সেটাও কিন্তু মোটেই ভালো হয়ে থাকে না। তো এই ক্ষেত্রে আমরা পিওর ইন্স্যুরেন্স হিসেবে যদি আমরা কিছু বলি, সেটাকে কিন্তু আমরা শুধু টার্ম প্ল্যানটাকেই ধরি। এই ক্ষেত্রে 20 থেকে 25 টাইমস আপনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে আপনার ইন্স্যুরেন্স নিড। এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 10 নম্বর যে রুল, সেটা হচ্ছে গিয়ে এমার্জেন্সি ফান্ড রুল। এই এমার্জেন্সি ফান্ডটা কিন্তু আমরা মোটেই মেনটেন করতে চাই না। এই এমার্জেন্সি ফান্ড কিন্তু হচ্ছে একটা অত্যন্ত এসেন্সিয়াল একটা প্যারামিটার, ফাইন্যান্সিয়াল প্যারামিটার। এইটা কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু মেনটেন করতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে এমার্জেন্সি ফান্ডটা কিন্তু ইনভেস্টমেন্ট নয়, এমার্জেন্সি ফান্ডটা কিন্তু এটাও নয় যে টাকাটা তুলে আমি ক্যাশে রেখে দিলাম। এটা মানে হচ্ছে এমন একটা টাকা, এমন একটা ফান্ড আপনাকে মেনটেন করতে হবে যে ফান্ডটা ইজি অ্যাক্সেসেবল হয়, মানে যখন ইচ্ছা সেটাকে আপনি লিকুইড করতে পারেন। এবং সেটা কীভাবে করবেন সেটা সম্বন্ধেও আমি আলাদা ভিডিও আপনাকে বানিয়ে দেবো। তো এনসি ফান্ডটা কতটা অ্যামাউন্ট, সেটা হচ্ছে আপনার যে মান্থলি যে আপনার যে স্যালারি সেইটার থেকে তার 6 to 12 টাইমস আপনি যে ফান্ডটা বানাবেন সেটা হচ্ছে আপনার এমার্জেন্সি ফান্ড। মানে আপনার মান্থলি স্যালারি যদি 1 লাখ টাকা হয়ে থাকে তাহলে তার 6 to 12 টাইমস মানে 6 থেকে 12 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনাকে এমার্জেন্সি ফান্ড মেনটেন করতে হবে। এই ফান্ডটা 6 গুণ যদি আপনি নেন তো ঠিক আছে, কিন্তু 12 গুণ নিলে খুব ভালো। কিন্তু 12 টাইমসের ওপরে কিন্তু এমার্জেন্সি ফান্ড রাখাটারও কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি যদি সব টাকা এমার্জেন্সি ফান্ডের জন্য রাখেন সেটাও কিন্তু খুব বোকামি বা ভুল করছেন। 6 to 12 টাইমস আপনার মাসিক ইনকামের কোনো ফান্ড আপনি মেনটেন করুন এমার্জেন্সি ফান্ড হিসেবে। আর এক্ষেত্রে আমি বলবো শুধু একটাই কথা, যে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে যে আপনি পয়সা লাগাবেন সেটা কিন্তু এমার্জেন্সি ফান্ড নয়, কারণ সেটা কিন্তু আমরা এমার্জেন্সি ফান্ড হিসেবে ধরি না। তা আজকে আমরা এই 10টা রুল আপনাকে বললাম। এই 10টা রুল যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারবেন নিজেরাই, এবং বুঝতেও পারবেন। এবং ডিটেলসে যদি আপনাদের আরও জানতে বা বুঝতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা কোনো অভিজ্ঞ পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইকস, কমেন্টস আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন এতটাই, নমস্কার।